আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের এই মক টেস্ট 23 ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য। আমি শুভেন্দু স্যার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলি দেখতে চান, তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেখান থেকে চাইলে আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা টার্গেট রেখেছি আপনাদের কাছে 40-এর 35। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া ছিল। প্রশ্নটি হলো, ভারতের প্রথম ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটি করেছেন, আর যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানেন না বা করেননি, দেখে নিন এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, জামশেদপুর। 1907 সালে জামশেদজি টাটা ঝাড়খণ্ডের জামশেদপুরে ভারতের প্রথম বেসরকারি ইস্পাত কারখানা, যাকে আমরা টিসকো নামে জানি, অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি ভারতের শিল্পায়নের ইতিহাসে একটি মাইল ফলক ছিল। তাহলে এই হলো আপনাদের হোমওয়ার্ক প্রশ্নের সঠিক উত্তরটি। দেখে নেব আজকের প্রশ্নগুলি। আজকের প্রথম প্রশ্নটি হলো, সংবিধানের কোন সংশোধনীর ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 61তম। 1989 সালে এই সংশোধনীর মাধ্যমে ভারতের যুব সমাজকে আরও বেশি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত করার জন্য ভোটাধিকারের বয়স কমানো হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, অশোক। মৌর্য সম্রাট অশোক মধ্যপ্রদেশের সাঁচিতে বৌদ্ধ ধর্মের প্রচারে এবং বুদ্ধের দেহাবশেষ সংরক্ষণের জন্য এই স্তূপটি নির্মাণ করেন। আজকের 3 নম্বর প্রশ্নটি হলো, লখনউ কোন নদীর উপকূলে অবস্থিত? লখনউ কোন নদীর উপকূলে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, গোমতী। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ গোমতী নদীর তীরে অবস্থিত। এটি গঙ্গা নদীর একটি বাম তীরের উপনদী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 1856 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনড় সংগ্রামের ফলে লর্ড ক্যানিংয়ের আমলে 1856 সালে এই আইন পাস হয়। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 6 ঘন্টা 13 মিনিট। পৃথিবীর আবর্তন এবং চাঁদের কক্ষপথের গতির কারণে প্রতিদিন জোয়ার ভাটার সময় কিছুটা পিছিয়ে যায়, যার ফলে এই ব্যবধান তৈরি হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, অ্যানি বেসান্ত। 1917 সালের কলকাতা অধিবেশনে আইরিশ নেত্রী অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, লাল ত্রিকোণ কিসের প্রতীক? লাল ত্রিকোণ কিসের প্রতীক? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ক, পরিবার পরিকল্পনা। ভারতের ছোট পরিবার এবং পরিবার কল্যাণের প্রচারের জন্য
উল্টানো লাল ত্রিকোণ চিহ্নটি ব্যবহার করা হয়? দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়? তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ 2014 সালে। 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্যটি পুনর্গঠিত হয়ে ভারতের একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে তেলেঙ্গানা আত্মপ্রকাশ করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 9 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম রাজ্য হিসেবে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল কোন সরকার? ভারতের প্রথম রাজ্য হিসেবে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল কোন সরকার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ কেরালা। কেরালা সরকার ঘোষণা করেছে যে ডিজিটাল সুযোগ সুবিধা সবার কাছে পৌঁছে দিতে ইন্টারনেট পরিষেবা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল? গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশান গ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ইন্দিরা গান্ধীর দেওয়া এই বিখ্যাত স্লোগানটি 1974 থেকে 1979 সালের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে গৃহীত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো ফারাক্কা জলাধার কোন নদীর প্রবাহকে প্রভাবিত করে? ফারাক্কা জলাধার কোন নদীর প্রবাহকে প্রভাবিত করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক গঙ্গা। গঙ্গা নদীর জল বন্টন এবং ভাগীরথী হুগলি নদীর নাব্যতা রক্ষার জন্য এই বাঁধটি মুর্শিদাবাদ জেলায় নির্মাণ করা হয়েছে। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো কর্ণম মালেশ্বরী কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? কর্ণম মালেশ্বরী কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ ভারোত্তোলন। 2000 সালের সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতে তিনি অলিম্পিক পদক জয়ী ভারতের প্রথম নারী অ্যাথলিট হওয়ার গৌরব অর্জন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো জারোয়া নামক উপজাতিদের কোথায় দেখা যায়? জারোয়া নামক উপজাতিদের কোথায় দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। জারোয়ারা আন্দামান দ্বীপপুঞ্জের আদিমতম এবং সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী একটি প্রাচীন উপজাতি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো পিলভিট টাইগার রিজার্ভটি কোথায় অবস্থিত? পিলভিট টাইগার রিজার্ভটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে অবস্থিত এই রিজার্ভটি বাঘ সংরক্ষণে সাফল্যের জন্য সারা বিশ্বে পরিচিত। দেখে নেব পরের প্রশ্নটি। 15 নম্বর প্রশ্নটি হলো আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান গ রাজ্য তালিকা। সংবিধান অনুযায়ী প্রতিটি রাজ্যের অভ্যন্তরীণ পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব সরাসরি সংশ্লিষ্ট রাজ্য সরকারের। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো আন্তর্জাতিক নারী দিবস বছরের কোন দিন পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস বছরের কোন দিন পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক 8ই মার্চ। লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারীদের অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ বরাকর। ঝাড়খণ্ড রাজ্যের বরাকর নদীর ওপর ডিভিসি প্রকল্পের অন্তর্গত এই বাঁধটি বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি। দেখে নেব পরের প্রশ্নটি।
আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায়? কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, নীলগিরি পার্বত্য অঞ্চল। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পাহাড়ে এই প্রাচীন উপজাতি বাস করে, যারা প্রধানত পশুপালন করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, বক্সিং। মোহাম্মদ আলী ছিলেন আমেরিকার একজন কিংবদন্তি হেভিওয়েট বক্সার, যাকে ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলিট মনে করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, ভরতনাট্যম। তিনি ভরতনাট্যম ও কথাকলি নৃত্যের এক প্রবাদ প্রতিম শিল্পী ছিলেন। প্রখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাই ছিলেন তার স্বামী। দেখে নেব পরের প্রশ্নটি। উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি? উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, গৈরসাইন। 2020 সালে উত্তরাখণ্ড সরকার চামোলি জেলার গৈরসাইনে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করে। দেরাদুন শীতকালীন রাজধানী হিসেবে পরিচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 22 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে নীতি আয়োগের উপসভাপতি হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? বর্তমানে নীতি আয়োগের উপসভাপতি হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, সুমন বেরি। প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সুমন বেরি বর্তমানে নীতি আয়োগের উপসভাপতি। নীতি আয়োগের সভাপতি হলেন দেশের প্রধানমন্ত্রী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত ছিল? এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স ইপিআইএ 2020-তে ভারতের স্থান কত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 168। ইয়েল ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত এই সূচকে 180টি দেশের মধ্যে ভারত 168তম অবস্থানে ছিল। এটি পরিবেশের মান নির্ধারণকারী একটি আন্তর্জাতিক সূচক। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল আয়তনে বৃহত্তম? ভারতের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল আয়তনে বৃহত্তম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এটি ভারতের প্রাচীনতম এবং ভৌগোলিকভাবে বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ, যা খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 1969 সালে। 1969 সালে একটি বিশেষ প্রস্তাব পাসের মাধ্যমে পশ্চিমবঙ্গের আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদ চিরতরে বিলোপ ঘটানো হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো, লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 1916 সালে। 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই চুক্তি হয়েছিল, যা ব্রিটিশ বিরোধী আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্য তৈরি করেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, নিখোঁজ শিশুদের সন্ধানের জন্য কোন রাজ্য সরকার অপারেশন মুস্কান চালু করেছে? নিখোঁজ শিশুদের সন্ধানের জন্য কোন রাজ্য সরকার অপারেশন মুস্কান চালু করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, উত্তরপ্রদেশ।
হারিয়ে যাওয়া বা পাচার হওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উত্তরপ্রদেশ পুলিশ এই বিশেষ অভিযান শুরু করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, সম্প্রতি অবসর নেওয়া পৌলমী ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সম্প্রতি অবসর নেওয়া পৌলমী ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, টেবিল টেনিস। পৌলমী ঘটক বাংলার একজন কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড়, যিনি কমনওয়েলথ গেমস সহ বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছেন। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 73তম। 1992 সালের 73তম সংশোধনীর আইনের মাধ্যমে ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসন বা পঞ্চায়েতি রাজ সাংবিধানিক স্বীকৃতি পায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো, ভারতে কোন মাসে আউশ ধান রোপণ করা হয়? ভারতে কোন মাসে আউশ ধান রোপণ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, মে জুন মাসে। আউশ ধান মূলত প্রাক বর্ষা মৌসুমে রোপণ করা হয় এবং শরতের শুরুতে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কবিতাটি কার লেখা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কবিতাটি কার লেখা? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তার বিখ্যাত পদ্মিনী উপাখ্যান কাব্যের এই অমর পঙ্গক্তিটি পরাধীন ভারতের বিপ্লবীদের মনে দেশপ্রেমের জোয়ার এনেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, তফসিলি উপজাতি জনসংখ্যার অনুপাত কোন রাজ্যে সর্বাধিক? তফসিলি উপজাতি জনসংখ্যার অনুপাত কোন রাজ্যে সর্বাধিক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, মিজোরাম। জনসংখ্যার শতাংশের হিসেবে মিজোরামের প্রায় 94.4% মানুষ উপজাতিভুক্ত, যা ভারতের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো, ভারতে ডক্টরস ডে প্রথম কোন বছর থেকে পালন করা শুরু হয়? ভারতে ডক্টরস ডে প্রথম কোন বছর থেকে পালন করা শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1991 সাল থেকে। পশ্চিমবঙ্গের প্রবাদ প্রতিম চিকিৎসক ও মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই। এই 1 জুলাই উপলক্ষে 1991 সাল থেকে এই দিনটিকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো, গাঙ্গীয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? গাঙ্গীয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, ভাঙর। গাঙ্গেয় সমভূমির অপেক্ষাকৃত উঁচু ও পুরনো পলি দিয়ে গঠিত অঞ্চলকে ভাঙর বলা হয়। অন্যদিকে নদীর তীরের নতুন পলিকে খাদার বলে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ, ত্রিপুরী। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু গান্ধীজি সমর্থিত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বার সভাপতি হন।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা 2020 অনুযায়ী ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা 2020 অনুযায়ী ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, ইন্দোর। মধ্যপ্রদেশের ইন্দোর শহর পরিচ্ছন্নতার সমীক্ষায় ধারাবাহিকভাবে ভারতে প্রথম স্থান অধিকার করে আসছে। দেখে নেব পরের প্রশ্নটি। সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, ওডিসি। সংযুক্তা পাণিগ্রাহী ওডিসি নৃত্যের এক কিংবদন্তি শিল্পী। তিনি এই ধ্রুপদী নৃত্যকে বিশ্বজুড়ে জনপ্রিয় করতে অগ্রণী ভূমিকা পালন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, 27 সেপ্টেম্বর। বিশ্ব অর্থনীতি ও সংস্কৃতিতে পর্যটনের গুরুত্ব বোঝাতে প্রতি বছর 27 সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। কোন চুক্তি সইয়ের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? কোন চুক্তি সইয়ের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, গান্ধী আরউইন চুক্তি। 1931 সালে মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে এই সমঝোতার পর গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হন এবং আন্দোলন প্রত্যাহার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, মুর্শিদ কুলি খাঁ। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে 1717 সাল থেকে মুর্শিদ কুলি খাঁ কার্যত স্বাধীনভাবে বাংলার শাসন শুরু করেন এবং বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থাপন করেন। তাহলে এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন বা আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের আপনাদের হোমওয়ার্ক প্রশ্নটি হলো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, পড়তে থাকুন।